সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নতুন আয়োজন প্রবাসীদের জীবন ও কর্ম নিয়ে অনুষ্ঠান প্রবাস জীবনে। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আছেন জনাব মোহাম্মদ মাহফুজুল আলম। জনাব মোহাম্মদ মাহফুজুল আলম একজন উদ্যোক্তা। মদিনাতে উনার দুটি প্রতিষ্ঠান রয়েছে, সেখানে 21 জন বাঙালি কাজ করছেন। তিনি বিগত দিনে প্রায় 450 মানুষকে বাংলাদেশ থেকে যারা ফ্রি ভিসায় মদিনায় গিয়েছিলেন তাদেরকে চাকরি পেতে সহযোগিতা করেছিলেন। পাশাপাশি করোনা সহ বিভিন্ন সময়ে 162 জন বাংলাদেশি মানুষ যখন সেখানে মৃত্যুবরণ করেছিলেন তাদেরকে নিজ হাতে দাফন করেছিলেন। জনাব মাহফুজুল আলম, আপনাকে স্টুডিওতে স্বাগত। আপনাকেও স্বাগত। মাহফুজ ভাই, আপনি কিভাবে বিদেশ গেলেন, বিদেশ যাওয়ার পরে সেখানে যেই সমস্যার সম্মুখীন হয়েছেন, আজ আপনার মুখে আমরা শুনবো প্রবাসীদের জীবন ও কর্ম নিয়ে। আপনার নিজের অভিজ্ঞতার আলোকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলুন। আমি মূলত 2015 সালের 15 ডিসেম্বর আমার প্রবাস জীবনের শুরু। আমার প্রবাস জীবন শুরুটা একটি ব্যতিক্রমধর্মী, কারণ আমার প্রবাস জীবন স্বাভাবিক নিয়মের ছিল না। আমি রাজনৈতিক প্রতিহিংসার কারণ হয়ে আমাকে প্রবাস জীবন শুরু করতে হয়েছে। আমি 2010 সালের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একজন নির্বাচিত কাউন্সিলর ছিলাম। আমার ওয়ার্ড ছিল 13 নম্বর ওয়ার্ড, যেখানে চট্টগ্রাম টেলিভিশন কেন্দ্র অবস্থিত। এই এলাকাটি ছিল আমার নির্বাচনী এলাকা। 2010 সালে জনগণের ভোটে আমি নির্বাচিত হই। তৎকালীন সময়ে ফ্যাসিবাদী দোসর আওয়ামী লীগের শাসনামল থাকার কারণে আমি বিরোধী দলের নির্বাচিত প্রতিনিধি ছিলাম। বিশেষ করে বাংলাদেশ জামায়াত ইসলামের আমি নির্বাচিত জনপ্রতিনিধি ছিলাম। নির্বাচনের দিন থেকেই আমার উপর প্রচণ্ড জুলুম, অত্যাচার, নির্যাতন, মামলা, হামলা, এভাবে আমার 5টি বছর অতিক্রম করে। এর মধ্যেও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে জুলুম নির্যাতনের শিকার হয়ে আমি আমার জোনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রথম হয়েছিলাম এবং আমি 72টি প্রকল্প বাস্তবায়ন করেছি। 19,75,00,000 টাকার কাজ আমি এই এলাকার উন্নয়নমূলক কাজে খরচ করেছেন। এভাবে 2015 সালে যখন আমাদের নির্বাচন, আমাদের মেয়াদ শেষ হয় এবং 26শে জুলাই আমি আমার দায়িত্ব হস্তান্তর করি। ইতিমধ্যে আমার নামে অনেকগুলি মামলা হয় এবং সবগুলি মামলায় আমি ছিলাম ফেরারি আসামি। সাংগঠনিক সিদ্ধান্ত এবং পারিবারিক এবং প্রশাসনেরও আমার অনেক শুভাকাঙ্ক্ষীদের সিদ্ধান্তক্রমে আমাকে আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ছেড়ে আমাকে প্রবাস জীবন শুরু করতে হয়। আমি 2015 সালের 15 ডিসেম্বর সৌদি আরবের উদ্দেশ্যে আমি আমার প্রিয় মাতৃভূমি ছেড়ে যাই। বিশেষ করে আমার মেজ ছোট ভগ্নিপতি মোহাম্মদ নাসরুল্লাহ ফারুক, তার কাছে আমি কৃতজ্ঞ। তার সার্বিক তত্ত্বাবধানে আমি প্রথমে সৌদি আরবের দাম্মামে যাই। সেখানে 15 দিন অবস্থান করি। সেখান থেকে আমি পবিত্র নগরী মদিনা মনোয়ারায় আমার প্রবাস জীবন শুরু করি। আমি যখন সেখানে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি তখনই আমার ভগ্নিপতি, উনি 29 বছর ওখানে অবস্থান করেন এবং আবাসিক হোটেল ব্যবসার সাথে উনি জড়িত। তো তিনি ওনার এক বন্ধুর সাথে আমাকে পাটনার একটি আবাসিক হোটেলের অংশীদার করেন এবং সেই হোটেলটি পরিচালনার দায়িত্ব আমাকে দেওয়া হয়। এভাবে আমি আমার
প্রবাস জীবনের কর্মজীবন শুরু করি। 2015 সালের 15 ডিসেম্বর থেকে 2024 সালের 5 অগস্ট পর্যন্ত আমার প্রবাস জীবন চলমান। আমি 10 বছর পরে প্রবাস জীবন শেষ করে আমি আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ উদ্দেশ্যে এসেছি। বাংলাদেশে কেউ যখন প্রবাসে যায়, আপনার চোখে দেখা অভিজ্ঞতার আলোকে বলুন যে ওরা কীরকম সমস্যা ফেস করেন? প্রবাস জীবনের মূলত হচ্ছে যে সে যদি কর্মের বিষয় নিয়ে যায়, কোনো প্রতিষ্ঠানের চাকুরি নিয়ে যায়, তাহলে তার প্রবাস জীবনটা মোটামুটি সুন্দরভাবে সে সফল হতে পারে। কিন্তু বিশেষ করে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে কিছু ভিসা আছে, যেসব ভিসাগুলো বলা হয় ফ্রি ভিসা। মূলত এগুলো কোনো ভিসা না, সেটা মানে কোনো কর্ম নাই, ওই কর্ম কাজ ছাড়া যে ভিসা সেগুলোকে বলা হয় ফ্রি ভিসা। তো বাংলাদেশের কিছু অসাধু ব্যবসায়ী, দালাল চক্র বাংলাদেশের নিরীহ অসহায় মানুষদেরকে প্রবাস জীবনে নিয়ে যায়, সেখানে কোনো চাকরি বাকরি দেয় না তাদেরকে। তো চাকরি না থাকার কারণে সেখানে তারা মানবতার জীবনযাপন করে। এরপরে কারো সুনজরে যদি আসে, অথবা কেউ যদি কোনো বাঙালি যদি তাকে সার্বিক সহযোগিতা করে, কোনো চাকরি তাকে পাইয়ে দেয়, তাহলে সে সেখানে তার আর্থিক যেই উপার্জন সেটা সে করতে পারে, না হলে তাকে ফেরত আসতে হয়। এরকম হাজার হাজার প্রবাসী এরকম দুঃখে কষ্টে জীবনযাপন করে। আমি যেহেতু মদিনা প্রবাসী বাংলাদেশি কমিউনিটির দায়িত্বে আছি, সেক্ষেত্রে মদিনা কেন্দ্রিক সহ গোটা সৌদি আরবে প্রতিদিন আমার কাছে প্রচুর চাকরির জন্য বিভিন্ন সমস্যা নিয়ে আমাকে ফোন করে। তো এই পর্যন্ত আমি প্রায় 450 বাঙালিকে আমি ব্যক্তিগত উদ্যোগে, আমাদের মদিনা কমিউনিটির বিভিন্ন ভাইদের উদ্যোগে আমি চাকরি দিয়েছি। এছাড়া প্রবাসীদের বিভিন্ন নানা সমস্যা, তাদের আকামা সমস্যা, চাকরির সমস্যা, চিকিৎসার সমস্যা, বিশেষ করে লাশ দাফনের সমস্যা, এই বিষয়গুলো আমরা কমিউনিটির উদ্যোগে আমরা দেখাশোনা করি। এবং আমি ব্যক্তিগতভাবে করোনাকালীন সময় আমাদের যে সংগঠন মদিনা প্রবাসী বাংলাদেশ কমিটি, শুধু বাংলাদেশই নয়, সেখানে বিভিন্ন দেশের প্রবাসীদেরকে আমরা চিকিৎসা সেবা, আর্থিক সেবা এবং ফুড প্যাকিং সহ বিভিন্ন কার্যক্রম আমরা পরিচালনা করেছি। এবং এই পর্যন্ত আমি 162 জন বাঙালিকে আমি নিজ হাতে দাফন করেছি পবিত্র মদিনার সেই জান্নাতুল বাকিতে। এবং মদিনার ম্যাক্সিমাম বাঙালি যারা ওখানে মারা যায়, তাদের কাগজপত্র রেডি করে এম্বাসি থেকে সকল প্রক্রিয়াগুলি আমি ব্যক্তিগতভাবে এগুলি দেখাশোনা করি। যেটি করার ছিল এম্বাসির প্রতিনিধি, সেই কাজটা মূলত আমিই করি সেখানে। তো এম্বাসি কেন নয়, এখানে এম্বাসির ভূমিকাটা যেটা থাকে, এম্বাসির একজন প্রতিনিধি মাঝে মাঝে আসে থাকে। করোনার আগে একজন ছিলেন মহসিন নামের, এরপর করোনার পর থেকে আর কোনো আমাদের প্রতিনিধি মদিনায় নাই। তো সেই কাজটা মূলত আমাকে করতে হয়। তো যারাই মারা যান, এখানে অনেকগুলো ডকুমেন্টের বিষয় আছে, বাংলাদেশের পারমিশন, এম্বাসির পারমিশন, এগুলো মিলে প্রায় 2-3 দিন সময় লেগে যায়। তো ওই দাফন কাফনের পুরো প্রক্রিয়াটাই আমি করি। আচ্ছা, আমাদের সন্তানরা যারা প্রবাস জীবন বেছে নেন পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য, তো তারা কি সতর্কতা অবলম্বন করলে ওখানে গিয়ে সমস্যায় পড়বেন না, একদম স্মুথলি চাকরি বাকরি করতে পারবেন, দেশের রেমিটেন্স পাঠিয়ে অর্থনৈতিক চাকাটা সচল রাখতে পারবেন? আপনার অভিজ্ঞতার লোক একটু যদি বলেন। প্রথমত হচ্ছে, যখনই কোনো ব্যক্তি ভিসা দেন বা ভিসা কালেকশন সংগ্রহ করেন, যে প্রবাস যাওয়ার জন্য আগ্রহী, ওনাকে ভালো একজন এজেন্ট, যারা রিক্রুটিং এজেন্ট যারা আছেন পরিচিত এবং যাদের সুনাম আছে, এমন একটি ভালো রিক্রুটিং এজেন্ট আগে ওনাকে চুজ করতে হবে, পছন্দ করতে হবে। এরপর হচ্ছে কী কাজে উনি যাচ্ছেন, সে কাজটা, সে কোম্পানিটা ভেরিফাই করা উচিত। তারপরে এখন মোবাইলের যুগ এবং গ্লোবালি বাংলাদেশ, পৃথিবীটা হাতের মুঠোয়, উনি যে কোনো কারোর মাধ্যমে চেক করে নিতে পারবেন যে আমি যে কোম্পানিতে যাচ্ছি সে কোম্পানিতে আমার এই চাকরি আছে কিনা, এটা নিশ্চিত হই। এবং ওখানে বেতন ভাতা দিই এবং
থাকার সুবিধা, খাবার সুবিধা, মেডিকেলের সুবিধা, ইন্স্যুরেন্স সহ যাবতীয় সব কিছু নিশ্চিত হয়ে উনি যখন বিদেশ পাড়ি দিবেন, প্রবাস জীবন শুরু করবেন, তিনি আশা করি কোনো সমস্যার সম্মুখীন হবেন না। এক্ষেত্রে এম্বাসির একটি ভূমিকা থাকা উচিত। এটা নিয়ে আমরা অনেকবার কথা বলেছি। প্রতিটা ভিসা এম্বাসি যদি কোয়ারি করে, এম্বাসির মাধ্যমে হয়ে যদি আমাদের বাংলাদেশিরা প্রবাস জীবন শুরু করে, তাহলে আশা করি কোনো প্রবাসী প্রবাস জীবন শুরু করতে তার বিড়ম্বনার শিকার হবেন না। ধরেন আমি বিদেশ যাব, আমি কারোর মাধ্যমে একটা ভিসা কালেকশন করলাম, এই ভিসাটা আমাকেই তদারকি মানে ক্রস চেক করতে হচ্ছে এটা জেনুইন কিনা। আপনি বলতে চাচ্ছেন এই ক্রস চেকটা এমবাসি কনফার্ম করবে যে ভিসাটা জেনুইন, সব জব এখানে নিশ্চিত আছে, তুমি দেশে আসতে পারো। তো এমবাসি, এটা আপনারা যেহেতু দাবি দিয়েছেন, এমবাসি কতটুকু কাজ করেছে এই সিদ্ধান্ত গ্রহণে, তারা আগ্রহী কিনা বা কোনো গাফলতি আছে কিনা? এটা যে দুইটা দেশের যেই দূতাবাস আছে, এই দূতাবাসের মধ্যে হয়তো কোনো একটা চুক্তি বা যোগাযোগের বিষয় আছে। যেহেতু এটা সরাসরি বিষয়টা ইস্যু করে সৌদি সরকার, সেখানে বাংলাদেশ সরকারের কোনো এখানে নাই, এটাকে আইডেন্টিফাই করার বা এখানে কোয়ারি করার কোনো সুযোগ নাই। তারপরও আমার যদি বাংলাদেশ এম্বাসি যদি এখানে একটা শর্ত অথবা এমন একটা বিষয় যদি ওখানে যুক্ত করে, প্রতিটা ভিসা বাংলাদেশ এম্বাসির মাধ্যমে চেক হয়ে, বিশেষ করে যে কর্মে যে জবে সে যাচ্ছে, সে জবে ওই ফার্মে ওই প্রতিষ্ঠানে নিশ্চিত আছে কিনা, এটা নিশ্চিত করে যদি সে যেতে পারে, তাহলে আশা করি কোনো প্রবাসী বিড়ম্বনার শিকার হবেন না। আপনার অভিজ্ঞতার আলোকে আমাদের শ্রমিকদের যেই দুর্দশা ওখানে আমরা বিভিন্ন সময় শুনে থাকি, আমি নিজেই প্রবাসীদের নিয়ে কাজ করেছিলাম, তো আপনি জানেন আমি মাইগ্রেশন নিয়ে কাজ করে ব্র্যাক মাইগ্রেশন এবার পেয়েছিলাম 3 বার। তো সেখানে নারী শ্রমিকদের নির্মম কিছু গল্প আমাদের জানা আছে। এটার হার কমছে না বাড়ছে, বা এটা থেকে বের হওয়ার উপায় কি? আমাদের বেশিরভাগ জনশক্তিরাই প্রশিক্ষিত নয়। তারা যে কোনো একটা কাজ যদি ওরা ট্রেনিং নিয়ে, প্রশিক্ষণ নিয়ে যদি বিদেশ যেতে পারে, যে কোনো দেশে। আর আমি যেহেতু মধ্যপ্রাচ্য সৌদি আরবে থাকি, আমাদের সৌদি আরবে একই অবস্থা। ম্যাক্সিমাম আমাদের যে জনশক্তিরা, আমাদের যে ভাইয়েরা বিদেশে যান, তাদের কোনো কর্মের অভিজ্ঞতা থাকে না। এই জন্য তারা ভালো কোনো জবও পায় না, এবং যে জব পায় সেখানে সে তার দক্ষতা প্রমাণ করতে পারে না। তো এই জন্য আমাদের উচিত, বিশেষ করে মহিলা যে কর্মী, ওনাদেরকে যদি হাইলি ট্রেনিং দিয়ে যদি পাঠানো হয়, তারা সেখানে ভালো করতে পারবে। মূলত যে নির্যাতনের বিষয়টা আসে, সেটা হচ্ছে যে আমাদের যে মা বোনরা যান, ওনারা ভাষা বুঝেন না, ওদের খাবার দাবার ওনারা ঠিকমতো খেতে পারেন না, এবং ওদের যেই সার্বিক পরিবেশটা ওনারা এটাকে কি বলে, অ্যাডজাস্ট করতে পারেন না। তখনই কথা কাটাকাটি বা বিভিন্ন জন থেকে এই ইয়াগুলো হয়। আর এটা যেভাবে বলা হয় নির্যাতনের বিষয়, এগুলো অতটাও না। এখানে কিছু সমস্যা আছে, যেহেতু এই বিষয়গুলো আমি নিজেও অনেক হ্যান্ডেল করেছি। ওরা কাজ পছন্দ হয় না, পরিবারের উপর মায়া লাগে। তারপরে হচ্ছে যেহেতু মহিলা শ্রমিকদের ফুল পেমেন্টটা গৃহকর্তা তাকে অগ্রিম পেমেন্ট দিয়ে নিয়ে যায়। তো সুতরাং তারা করে কি, তাদের যখন ওই দেশে যাওয়ার পরে তার জব পছন্দ হয় না, বাড়ির মায়া টানে, ওখানে তার মন টিকে না, তারপরে সে কাজ, বিশেষ করে ওখানে সব ইলেকট্রনিক জিনিস, ডিভাইস, ওগুলো সে অপারেট করতে পারে না। তারপরে সে যে সে খাবারগুলো সে যথাযথভাবে রান্না করতে পারে না। তো সব মিলে ওদের সাথে মেন্টাল অ্যাডজাস্টমেন্ট না হওয়ার কারণে, যেহেতু গৃহকর্তা তাকে অনেকগুলো টাকা দিয়ে, প্রায় 15-16 হাজার রিয়েল দিয়ে তাকে কিনে নেয় এখান থেকে, মানে কিনে নেওয়া বলতে তার সাথে চুক্তি করে নেয়। তো ওই টাকার জন্য তাদের অবশ্যই একটা আছে, ওই জন্য ওখানে কিছু এই ইয়াগুলো হয়, বাকবিতণ্ডা হয়, কিছু শারীরিক নির্যাতনের বিষয় হয়। এই মূল সমস্যাটা হচ্ছে ওখানে। আমরা দীর্ঘদিন দেখেছিলাম প্রবাসীরা যখন দেশে আসেন, বিমানবন্দর কেন্দ্রিক একটা সমস্যা হতো, এটা এখন কি অবস্থায় আছে? আলহামদুলিল্লাহ, এটা বর্তমান সরকারকে আমরা ধন্যবাদ জানাই যে এটা অনেকাংশেই এই সমস্যাটা দূরীভূত হয়েছে। আমি 24-এর 5 অগাস্টের পর 4 বার এসেছি। আমি প্রায় 10-15 মিনিটের মধ্যেই, সর্বোচ্চ আধা ঘন্টার মধ্যে আমি আমার ইমিগ্রেশনে সব কিছু কমপ্লিট করে বেরোতে পেরেছি, এবং ওখানকার যেই স্টাফরা যথেষ্ট
আন্তরিকতা এবং সম্মানের সহিত আমাদেরকে রিসিভ করেছেন। জিনিসটা আমার তো খুব ভালো লেগেছে। আমাদের অর্থনীতির বড় একটা ভিত্তি হচ্ছে রেমিটেন্স। গত জুলাই অভ্যুত্থানেও আপনারা রেমিটেন্স বন্ধ করে দিয়েছিলেন বলে আমাদের আন্দোলনে এখানে একটা বড় ভূমিকা রেখেছিলেন ওই রেমিটেন্স বন্ধ করে। এই রেমিটেন্স প্রবাহ বাড়ানোর জন্য একজন প্রবাসী হিসেবে, প্রবাসী উদ্যোক্তা হিসেবে আপনার পরামর্শটা? এটা একটা জটিল বিষয়। প্রথম হচ্ছে সার্বিকভাবে শুরুতে যেমনটি বলেছিলাম আমি, যে আমরা যদি আমাদের দেশে যুব উন্নয়নের মাধ্যমে প্রশিক্ষিত জনশক্তি যদি আমরা প্রেরণ করতে পারি, আমাদের যে স্বাভাবিক রেমিটেন্স তার 2 গুণ 3 গুণ বেশি আমরা রেমিটেন্স প্রবাহ আমরা বাংলাদেশে আর্ন করতে পারবে, যেটা আমাদের অর্থনৈতিক চাকাকে সচল করবে। আমাদের প্রশিক্ষিত জনশক্তির অভাব, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে আমরা যেহেতু আমাদের অনেক মধ্যপ্রাচ্যে যারা যায় তাদের শিক্ষাগত বিষয় নিয়ে কিছু সমস্যা আছে, শিক্ষাগত কম থাকার কারণে এবং ব্যাংকিং সেক্টর না জানা থাকার কারণে ওরা সরাসরি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে চায় না। তো ওরা করে কি, হুন্ডির মাধ্যমে তারা সহজ পদ্ধতিতে টাকাটা প্রেরণ করে। ব্যাংকে গেলে ওখানে লেখার বিষয় আছে, আকামার বিষয় আছে, অনেকগুলো বিষয় আছে ওখানে যেগুলো সে পারে না, সে করতে পারে না, এবং তার থেকে এটা অনেক জটিল মনে হয়। তো এই সব জটিলতা এড়ানোর জন্য সে খুব সহজে এই হুন্ডির মাধ্যমে টাকাগুলো পাঠায়। আর একটা সমস্যা হচ্ছে যারা ব্যবসা বাণিজ্য করে, যারা ব্যবসা করেন ওনারা একটা লিমিটেশন আছেন। যেমন আমার যেটা আমার জব রিকোয়ারমেন্টের ওখানে স্যালারি অ্যালোকেটেড আছে 4000 রিয়াল। তা আমি মাসে 4000 রিয়ালের বেশি টাকাটা পারবো না। তো অথচ আমি ব্যবসা করি, অত আমার আর্নিং আরও বেশি, আমি এর বাইরে পাঠাতে পারবো না। তাহলে আমাকে বিকল্প পদ্ধতিতে আমাকে টাকা পাঠাতে হয়। তো এটা নিয়ে আমরা বিভিন্ন সময় বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ব্যাংকের এমডি, ওনাদেরকে নিয়ে আমরা অনেকবার এই জিনিসগুলো নিয়ে আলাপ আলোচনা করেছি যে আমাদের এই যারা বিজনেস করে আমরা টাকাগুলো পাঠানোর যেই প্রক্রিয়া, এটা কোনভাবে কোনো একটা বাংলাদেশের নিজস্ব ব্যাংক সেট আপ করে এই টাকাগুলো যদি পাঠাতে পারে, তো বাংলাদেশে যে পরিমাণ রেমিটেন্স স্বাভাবিক প্রক্রিয়ায় পাঠানো হচ্ছে তার 4 গুণ রেমিটেন্স বাংলাদেশ বৈধভাবে পাবে। কেননা যে পরিমাণ রেমিটেন্স আসে তার 3 গুণ আসে আপনার অবৈধভাবে। যেহেতু আপনার সাথে সৌদি বা যে দেশে যাবেন ও দেশের একটা ডিট থাকে যে আপনি এত ডলার পাঠাতে পারবেন বা এত রিয়েল পাঠাতে পারবেন, ওই দেশ থেকে আবার বাধা আসবে কিনা, যে অবৈধ মানি লন্ডারিং বা যেতে কোনো কিছু আসবে? এটা বিভিন্ন ইন্টারনালি ওদের আন্তর্জাতিক যেই বিজনেস অর্থনৈতিক ব্যাংকিং চ্যানেল আছে ওগুলির একটা কলা কৌশল পদ্ধতি বের করবে। ওই জন্যই তো আমরা ওনাদেরকে বলছি একটা পদ্ধতি একটা বের করা, যে যাতে বৈধ পথে বাংলাদেশের ব্যবসায়ীরা তাদের টাকা রেমিটেন্সের আকারে পাঠাতে পারে। তবে আলহামদুলিল্লাহ এখন একটি সুখবর হচ্ছে যে সৌদি আরব 2022 সাল থেকে ইনভেস্টর লাইসেন্স ইস্যু করতেছেন। তো প্রচুর বাংলাদেশি সেখানে ইনভেস্টর হচ্ছেন। আমি ইতিমধ্যে অ্যাপ্লাই করেছি। তো যারা আবার ইনভেস্টর লাইসেন্স আন্ডার ইনভেস্টর হয়েছেন ওনাদের নামে ব্যাংকের অ্যাকাউন্ট এবং ওনাদের পর্যাপ্ত পরিমাণ যে টাকা উনি আর্ন করেন ওই পরিমাণ আনলিমিটেড উনি ওখানে প্রেরণ করতে পারবেন। যেহেতু এখানে আরেকটি বিষয় হচ্ছে, আমরা যারা এখন ব্যবসা করি আমরা আমাদের সৌদির নামে ব্যবসা করি, আমাদের নিজের নামে আমরা এখনো ব্যবসা করতে পারি না। তো যখনই আমি আমার নিজের নামে ব্যবসা করতে পারবো, আমার নামে লাইসেন্স ইস্যু হবে, আমার নামে ব্যাংক অ্যাকাউন্ট হবে, আমার ফার্মের নামে, তখন আমরা বৈধ পথে আমরা রেমিটেন্সের যত খুশি আমরা রেমিটেন্স পাঠাতে পারবো। তো ইনশাল্লাহ সেই প্রক্রিয়া বাংলাদেশের ব্যবসায়ীরা গ্রহণ করছেন, প্রচুর পরিমাণে ইনভেস্টর হচ্ছেন বাংলাদেশিরা। তো এই প্রক্রিয়া যদি চলমান থাকে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ দিনে দিনে এটা আরও বৃদ্ধি পাবে। ধন্যবাদ জনাব মোহাম্মদ মাহফুজুল আলম, এতক্ষণ বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রবাসীদের জীবন ও কর্ম নিয়ে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন প্রবাস জীবন আজ এ পর্যন্তই। আরেকদিন আরেকটি পর্বে অন্য কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।